হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদুল্লাহ রকি বলছি। ক্রিয়েটিভ আইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইলাস্ট্রেটর ক্লাস 7, যেখানে ব্রাশিং উইথ ভেক্টরস বিষয়টা দেখাবো ইউজিং ট্রান্সপারেন্সি অ্যান্ড ইফেক্টস অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স প্যানেল। সো বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখব। ফার্স্ট হচ্ছে আছে কি এখানে ব্রাশিং উইথ ভেক্টরস, যে ব্রাশ টুলস, ইলাস্ট্রেটরের ব্রাশ টুলসটা কীভাবে কাজ করে। সো ব্রাশ টুলস নিয়ে কাজ করার আগে যেটা আমি বলবো যে ইলাস্ট্রেটর ব্রাশ টুলটা মূলত কীভাবে কাজ করে সেটা বুঝতে হবে। ফটোশপে ব্রাশ ইউজ হতো কীভাবে, যেখানে আমরা যে কোনো ধরনের ব্রাশ নিয়ে পেইন্ট করতাম, তাই না? পেইন্ট করার মাধ্যমে বিভিন্ন ছবি অঙ্কন হতো এবং যেটা কি ফিল কালার থেকে, মানে ফটোশপের ফরগ্রাউন্ড কালার থেকে কালারটাকে ফিল করতো, তাই না? যে একটা লেয়ারের মতন হতো, নিয়ে সেখানে ফরগ্রাউন্ড কালার থেকে কালার নিয়ে একটা ফিল করে যে কোনো ধরনের ছবি অঙ্কন করা যেত ব্রাশ টুল দিয়ে। বাট ইলাস্ট্রেটরে ব্রাশ কাজ করবে একটু ডিফারেন্ট। এখানে সেই ফটোশপের মতন ফিল কালার নিয়ে কাজ করবেন। এখানে কী হবে, স্ট্রোক দিয়ে ব্রাশ ক্রিয়েট হবে। ইলাস্ট্রেটরে আপনি ব্রাশ নিয়ে যা কিছু ড্রয়িং করতে যাবেন সব কিছু পাত তৈরি হবে, পাত তৈরি করার মাধ্যমে ড্রয়িংগুলো হবে, তাই না? যেটাতে ফিল বলা হয় না, স্ট্রোক থাকে যেটাতে, তাই না? সেভাবে ব্রাশ কাজ করবে। এখানে কি সেই যেই ব্রাশ দিয়ে যে অবজেক্টগুলো আমরা ড্রয়িং করব সব কিছু পাত দিয়ে তৈরি হবে, তাই না? হ্যাঁ, তার জন্য বলা হয় যে ব্রাশিং উইথ ভেক্টরস, ভেক্টর দিয়ে ব্রাশগুলো তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখি যে আসলে ব্রাশ কীভাবে আমরা এখানে ব্রাশ নিয়ে কীভাবে কাজ করা হয় সে বিষয়গুলোকে একটু দেখি। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে দিস ইজ কল ব্রাশ টুল, তাই না? এটা হচ্ছে ব্রাশ টুল, এটা দিয়ে আমাদের কাজ হয়ে থাকে। সো ব্রাশ টুল কীভাবে কাজ করে দেখেন, যেখানে আমি ব্রাশ টুল নিয়ে কিছু একটা পেইন্ট করছি। কি হচ্ছে এটা, আপনি যদি এটাকে সিলেক্ট করে থাকেন তাহলে দেখেন বিভিন্ন পাত দেখা যাচ্ছে, তাই না? আবার যেটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পাতের নির্দিষ্ট অ্যাঙ্কার পয়েন্টকে ধরে আপনি চেঞ্জ করাতে পারবেন, তাই না? হ্যাঁ, তো এই হচ্ছে যে ব্রাশ টুল দিয়ে আমরা যা কিছুই পেইন্ট করি না কেন সেটা পাত ক্রিয়েট হয় এবং যেটা আমাদের স্ট্রোকে যে কালারটা থাকে সে কালারটাই অ্যাপ্লাই হবে, তাই না? স্ট্রোকে যে কালারটা থাকে সেই কালারটাই অ্যাপ্লাই হবে এবং এটাকে কি আমি যদি স্ট্রোক বড় ছোট করি সেটা বড় ছোট হবে। ঠিক আছে, এইভাবে মূলত ব্রাশ টুল কাজ করে। আচ্ছা, তো এখানে ব্রাশ টুলের বিভিন্ন স্টাইল আছে বা প্রকার আছে, যেটা আমরা উইন্ডো থেকে ব্রাশ, আপনার খাতাতে নোট নিয়ে নিতে পারেন যে উইন্ডো থেকে ব্রাশেস, যেটা শর্টকাট হচ্ছে F5। ঠিক আছে, আমি ব্রাশেসে চলে গেলাম। এখানে দেখা যাচ্ছে যে কিছু স্টাইল আছে, যেমন এখানে যদি আমি ক্লিক করি কয় ধরনের ব্রাশ আমাদের আছে, ক্যালিগ্রাফিক ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ, ব্রিস্টেল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। তো ফটোশপে মানে ব্রাশের কোনো স্টাইল ছিল না, তাই না? সেখানে কি ছিল, হ্যাঁ, অনেক ধরনের ব্রাশ আমরা ডাউনলোড করতে পারতাম, অনেক ধরনের ব্রাশ আমরা ইউজ করেছি, তাই না? বিভিন্ন ধরনের এটা সেটা যেটা লিখে সার্চ দিতাম সেই ধরনের ব্রাশ চলে আসতো। বাট এগুলোর কোনো টাইপ ছিল না, তাই না? বাট টাইপ ছিল কোথায়, গ্রেডিয়েন্টের 5টা টাইপ ছিল, 5 ধরনের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হতো, যে কি লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড, ডায়মন্ড। হ্যাঁ, 5 ধরনের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হতো, বাট ব্রাশের কোনো টাইপ ছিল না। বাট ইলাস্ট্রেটরের আবার ব্রাশের টাইপ আছে, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্যালিগ্রাফিক ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ, ব্রিস্টেল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ। এক এক ব্রাশের টাইপ এক এক ধরনের, এক একটা ব্রাশ অ্যাপ্লাই করার ওয়ে এক এক রকম। সো আমি সবগুলোকে অফ করে দিই। আমি আপাতত একটা একটা করে নিয়ে দেখবো যে কোন ব্রাশটা আসলে কীভাবে কাজ করে। এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম, স্ক্যাটার ব্রাশ অফ আছে। শো ক্যালিগ্রাফিক ব্রাশ কীভাবে কাজ করে। ক্যালিগ্রাফিক ব্রাশ মূলত কাজ করে মোটা চিকন হয়ে হয়ে অ্যাপ্লাই হয়, তাই না? আপনি যখন ক্যালিগ্রাফিক ব্রাশের থেকে এখান থেকে কোনো একটা ব্রাশ নিচ্ছেন, তাই না? ব্রাশ নিয়ে ব্রাশে গিয়ে আপনি পেইন্ট করেন, এভাবে ব্রাশটা অ্যাপ্লাই হচ্ছে, তাই না? আপনি স্ট্রোক বাড়িয়ে যদি অ্যাপ্লাই করেন আর একটু বড় হবে। আপনি 4 নিয়ে এভাবে ব্রাশ করছেন, এভাবে পেইন্ট হচ্ছে। ফরগ্রাউন্ডের যে কালারটা থাকবে সে কালারটা দিয়ে, তাই না? সে কালারটা দিয়ে আপনি কি করছেন, আরও কম নিয়ে নিলেন, তারপর পেইন্ট করেন, এভাবে হচ্ছে অ্যাপ্লাই। হ্যাঁ, যেভাবে আপনি করবেন, ড্র্যাগ করবেন, সেভাবে ব্রাশ অ্যাপ্লাই হবে। এবং যেটা কি প্রত্যেকটাই কি পাত দিয়ে দেখা যাচ্ছে, তাই না? প্রত্যেকটাই পাত দিয়ে, যেটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নির্দিষ্ট কোনো অ্যাঙ্কার পয়েন্টকে আপনি পরিবর্তন করাতে পারবেন, তাই না? হ্যাঁ, তো হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ অ্যাপ্লাই করার ওয়েটা। তারপরে কি আছে,
ক্যালিগ্রাফির পর আছে স্ক্যাটার ব্রাশ। স্ক্যাটার ব্রাশটা এখানে অন করা যাচ্ছে না, তাই না? হ্যাঁ, সো এটা অন করতে হলে আপনাকে যেতে হবে উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরিজ, দেন ডেকোরেটিভ থেকে ডেকোরেটিভ স্ক্যাটার। ঠিক আছে, আবারও বলছি, উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরিজ, ডেকোরেটিভ স্ক্যাটার। এখানে গিয়ে আপনি স্ক্যাটার ব্রাশগুলো পাবেন, তাই না? হ্যাঁ, এখন আপনি দেখেন স্ক্যাটার ব্রাশটা আপনি চাইলে অন করে নিতে পারবেন, বা এটা নিলে স্ক্যাটার ব্রাশটা অন হয়ে যাবে। ধরুন আপনি এই ব্রাশটা নিয়েছেন, ঠিক আছে, এখন দেখেন স্ক্যাটার ব্রাশটা অন হয়ে গিয়েছে। এবার কি হবে, এই ব্রাশটা আপনি অ্যাপ্লাই করছেন, ব্রাশ টুলে গিয়ে এখান থেকে আপনি অ্যাপ্লাই করেন, সেই ব্রাশটা অ্যাপ্লাই হচ্ছে। আপনি এটা নিয়েছেন, এটা অ্যাপ্লাই করেন, ওটা অ্যাপ্লাই হয়েছে। ঠিক আছে, সো এই বিষয়গুলো, স্ক্যাটার মানে কি? ছড়ানো ছিটানো, যে এই অপশনটা আমরা ফটোশপে ও ব্রাশের ভিতর পেয়েছিলাম, তাই না? যদি আমরা স্ক্যাটারিং অপশনটাকে অন করতাম তাহলে কি হতো, সেখানে সেটা কতটুকু ছড়াবে, তাই না, স্পেসিং কতটুকু হবে, অ্যাঙ্গেল কতটুকু ডিস্টেন্স হবে, এই বিষয়গুলো নির্ধারণ করা যেত। এখানে আমরা সেই বিষয়গুলো পাবো, যেটা এখানে ডবল ক্লিক করতে হবে। ব্রাশ প্যানেলের ভিতরে গিয়ে যদি ডবল ক্লিক করেন, যে কোনো ব্রাশের সেটিংস চলে আসবে। এটাতে আমি ডবল ক্লিক করলাম, দেখেন স্ক্যাটার ব্রাশের জন্য সেই সেটিংসগুলো চলে আসলো। এগুলো তো বোঝানোর মতন কিছু না, তাই না? দেখলেই বোঝা যায় যে আসলে কী হবে, সাইজ বড় ছোট, তাই না? এই ব্রাশগুলোর সাইজটা বড় ছোট হবে, আপনি প্রিভিউটা অন করে দেখতে পারেন। ঠিক আছে, এই যে সাইজগুলো বড় হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তাই না? তারপরে কি স্পেসিং, এটা স্পেসিংটা কেমন হবে, এক একটা ব্রাশের সাথে আরেকটা ব্রাশের দূরত্বটা কত হবে, দেখেন খুব বেশি দূরত্ব হয়ে যাচ্ছে, তাই না? যত বাড়াবেন দূরত্ব বাড়তেছে, যত কমাবেন স্পেসিং কমতেছে। তারপরে স্ক্যাটার, যে ছড়াবে কতটুকু, তাই না? যতই করছি তত বেশি ছড়াচ্ছে, তাই না? আর যত কমই করছি তত কম ছড়াচ্ছে। হ্যাঁ, তারপরে রোটেশন, যেগুলোর অ্যাঙ্গেল চেঞ্জ হবে কিনা, কতটুকু দেখেন রোটেশনগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? রোটেশনগুলো ঘুরে যাচ্ছে বাম দিকে ডান দিকে, এভাবে উপরে নিচে ঘুরে যাচ্ছে। এই বিষয়গুলো যেটা আপনি যেভাবে করবেন সেটা সেভাবে হবে, তাই না? ওকে দিচ্ছেন, সেটা সেভাবে অ্যাপ্লাই হচ্ছে, তাই না? হ্যাঁ, তারপর আপনি ব্রাশ নিয়ে যখন পেন্ট করছেন সেভাবে সেটা পেন্ট হচ্ছে। তো এই হচ্ছে বিষয়গুলো, যে স্ক্যাটার ব্রাশ আমরা এখান থেকে পেয়ে থাকি। যে কোনো ব্রাশ আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং যেটা কি যে কোনোভাবে পেন্ট করা যাবে। হ্যাঁ, এবং প্রত্যেকটাই কি, যেটা বলছিলাম যে প্রতিটা ব্রাশই আমাদের পাত দিয়ে তৈরি হয়, তাই না? প্রতিটা ব্রাশ আমাদের এখানে পাত দিয়ে তৈরি হয়, যেগুলো আমরা অ্যাঙ্কার পয়েন্ট পরিবর্তন করাতে পারি, এবং কন্ট্রোল হ্যান্ডেল ধরে এগুলোকে কি করা যায়, এগুলোকে ডিরেকশন চেঞ্জ করা যায়, তাই না? হ্যাঁ, ঠিক আছে। স্ক্যাটার ব্রাশের পরে আছে কি আর্ট ব্রাশ। আর্ট ব্রাশগুলো আমরা পেয়ে থাকি উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরিজ, আর্টিস্টিক, এগুলো হচ্ছে আর্ট ব্রাশ। খাতাতে নোট নিয়ে নেন সবাই। উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরিজ, দেন আর্টিস্টিকের ভিতরে যে কয়েকটা আছে সবকটাই হচ্ছে আমাদের আর্ট ব্রাশ, তাই না? আর্টিস্টিক ব্রাশ বা আর্ট ব্রাশ বলা হয়ে থাকে এগুলোকে। আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, দেখেন এটা দিয়ে কি হচ্ছে, এভাবে যখন ব্রাশ টুলে চলে যাই, যখন আমি পেন্ট করছি সে আর্ট ব্রাশটা পেন্ট হচ্ছে, তাই না? যেটা নিয়ে পেন্ট করবেন সেভাবে আর্ট ব্রাশ পেন্ট হচ্ছে। আরও অনেকগুলো ছিল আর্ট ব্রাশ, তাই না? কোথায়? উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরিজ, আর্টিস্টিক বলেছিলাম, এগুলো ক্যালিগ্রাফিক, চক, ক্র্যাকল পেন্সিল, আর্টিস্টিক ইঙ্ক, পেইন্ট ব্রাশ, স্ক্রোল পেন, ওয়াটার কালার, সবগুলো, তাই না? সেগুলো এখান থেকে পরবর্তীটা আমি পেয়ে গেছি। এটা নিয়ে আপনি এভাবে পেন্ট করেন, এভাবে আর্ট ব্রাশ পেন্ট হচ্ছে। স্ট্রোকে যে কালারটা থাকবে, মনে থাকে যেন যে আমরা ব্রাশ পেন্ট করার জন্য স্ট্রোকের কালারটা ইউজ হয়, স্ট্রোকে যে কালারটা থাকবে সেই কালার দিয়ে ইউজ হবে, তাই না? এটা যেটা আপনি নিচ্ছেন সেভাবে ব্রাশ, এক একটা দিয়ে এক এক রকমের ব্রাশ পেন্ট হচ্ছে। এবং যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আসলে কোনো একটা ডিজাইন করার ক্ষেত্রে এই ধরনের ব্রাশ দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইন করে দিতে পারবেন। সেটা হতে পারে বিজনেস কার্ডে বা ফ্লায়ারে, ব্রোশিয়ারে, তাই না? এইগুলো দিয়ে আসলে আবার বাকি পরেরগুলো উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরিজ পর যেগুলো আছে আর্টিস্টিক ব্রাশের ভিতরে, এখান থেকে আপনি চেঞ্জ না করে এখানে নেক্সট আছে, এই নেক্সট বাটন প্রেস করার মাধ্যমে পরবর্তী ব্রাশগুলোতে আপনি যেতে পারেন, যেটা এক একটা দিয়ে এক এক ধরনের ব্রাশ পেইন্ট হয় সুন্দর সুন্দর, দেখেন। ঠিক আছে, যেটা নিচ্ছেন সেটা দিয়ে এক এক রকমের ব্রাশ পেইন্ট হচ্ছে, সুন্দর সুন্দর ব্রাশ পেইন্ট হচ্ছে এগুলো দিয়ে, যেগুলোকে মূলত বলা হয় কি আর্টিস্টিক ব্রাশ। আর্ট করার জন্য মূলত এগুলো ইউজ হয়ে থাকে। যারা খুব ভালো ড্রয়িং করতে পারেন তারা আসলে এগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর শেপ বা সুন্দর সুন্দর কিছু আঁকতে পারবেন, তাই না? হ্যাঁ, তো যাই হোক, এগুলো আসলে প্রত্যেকটা করে করে দেখানোর মতন কিছু না, আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। ঠিক আছে, ওয়েল, আর্ট ব্রাশের পরে আছে আমাদের
কি আছে, ব্রিস্টেল ব্রাশ। হ্যাঁ, ব্রিস্টেল ব্রাশ যেটা আমরা পাবো, ব্রিস্টেল ব্রাশ নিলাম উইন্ডো থেকে, ব্রাশ লাইব্রেরিজ, ব্রিস্টেল ব্রাশ লাইব্রেরি। ঠিক আছে, এখানে যাওয়ার পর ব্রিস্টেল ব্রাশগুলো আমরা অ্যাপ্লাই করে দেখি কিভাবে অ্যাপ্লাই হয়। যে এটা কিভাবে অ্যাপ্লাই হয় দেখেন, সফট ওয়ে, তাই না? এটা ক্যালিগ্রাফিক ব্রাশের মতোই অ্যাপ্লাই হয়, বাট ক্যালিগ্রাফিক ব্রাশটা যেমন আমাদের ফটোশপে হার্ড ব্রাশ, সফট ব্রাশ ছিল, তাই না? যখন আপনি ক্যালিগ্রাফিক ব্রাশ অ্যাপ্লাই করছেন সেটা হার্ড ব্রাশ হয়ে অ্যাপ্লাই হচ্ছে। দেখেন, ক্যালিগ্রাফিক ব্রাশ যখন নিয়ে আপনি অ্যাপ্লাই করছেন সেটা হার্ড হয়ে অ্যাপ্লাই হচ্ছে, আর ব্রিস্টেল ব্রাশ যখন আপনি অ্যাপ্লাই করছেন সেগুলো সফট। প্রত্যেকটা ব্রাশের বিভিন্ন কিছু স্টাইল আছে, বাট সফট, তাই না? সফট হয়ে অ্যাপ্লাই হবে, সে সফট ব্রাশ অ্যাপ্লাই করার মতন। দেখেন, ঠিক আছে, যেটাই নেন না কেন সফট ব্রাশ হয়ে অ্যাপ্লাই হয়, এবং যেটা আমরা ব্রাশ সাইজকে ছোট বড় করে দিতে পারি, তাই না? হ্যাঁ, ব্রাশ সাইজ ছোট বড় করে সুন্দর করে পেইন্ট করা যায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়গুলো। এ ছিল ব্রিস্টেল ব্রাশ। তারপর আরেকটা ব্রাশ আছে, লাস্ট ওয়ান, দ্য শো প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশটা কীভাবে কাজ করে? আর প্যাটার্ন ব্রাশ আমরা পাবো উইন্ডো থেকে, ব্রাশ লাইব্রেরিজ, বর্ডারের ভিতর যে কয়েকটা আছে সবগুলো হচ্ছে প্যাটার্ন ব্রাশ, তাই না? হ্যাঁ, তো প্যাটার্ন ব্রাশটা কীভাবে কাজ করে দেখি। ধরুন আমি একটা পাত আঁকলাম, স্ট্রোকটা কমিয়ে দিই আপাতত, 1 pt দিয়ে দিলাম। আচ্ছা, আমি চাচ্ছি এই পাতের ভিতরে একটা প্যাটার্ন অ্যাপ্লাই করব, তাই না? এটা দিয়ে দিলাম, দেখেন কি হয়েছে, একটু যদি জুম করি, সরি স্ট্রোকটা বাড়াই, দেখেন প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে, তাই না? আমি চাচ্ছি এই পাতের ভিতরে এটা দিয়ে দিলাম, এটা অ্যাপ্লাই হয়ে গেছে, এটা দিয়ে দিলাম, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই বিষয়গুলো কি প্যাটার্ন কি আমরা তো বুঝি, তাই না? একটা নির্দিষ্ট একটা ডিজাইন বা ছোট একটা ডিজাইন যেটা রিপিট হয়ে বারবার পাশাপাশি বসে বসে একটা প্যাটার্ন ক্রিয়েট করে, তাই না? সো যে কোনো পাতের উপর আপনি বিষয়টা দিয়ে দিবেন, সেটা এই ধরনের প্যাটার্ন ক্রিয়েট করবে, তাই না? যে কোনোভাবে আপনি এখানে একটা পাত আঁকলেন, ধরুন এভাবে একটা পাত আঁকলেন, ঠিক আছে? হ্যাঁ, এখন আমি এই পাতটার ভিতরে এই ডিজাইনটা দিয়ে দিলাম, এটা কি এভাবে একটা প্যাটার্ন হয়ে গেল, সুন্দর না? হ্যাঁ, তো এটা যেভাবে পাতের উপর দিয়ে অ্যাপ্লাই করে দিবেন সেটা সেভাবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এবং যেটা দিয়ে আরও আসলে সুন্দর সুন্দর জিনিস আঁকা যায়, ভালো ভালো চমৎকার কিছু করা যায়। এই হচ্ছে প্যাটার্ন ব্রাশ। মূলত প্যাটার্ন ব্রাশ এভাবে কাজ করে, তাই না? সেগুলো মূলত আরও কী কাজে ইউজ হতে পারে, ধরেন এটা আমি ডিলিট করে দিলাম, ফ্রেম করার জন্য, তাই না? ধরেন আপনি এটা এখানে কিছু একটা করবেন, একটা রেক্ট্যাঙ্গুলার নিলেন আপনি, ধরে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, ঠিক আছে? এটার আমি একটা ফ্রেম করতে যাচ্ছি, তাই না? সো এটা সিলেক্ট করে আরও প্যাটার্ন ব্রাশ আছে, নেক্সটে যান, আপনি এটা দিলেন, দেখেন একটা ফ্রেম হয়ে গেল, তাই না? হ্যাঁ, এটা দিলেন অথবা এটা দিলেন, যেটা দিচ্ছেন সেভাবে বিভিন্ন ফ্রেম হয়ে যাচ্ছে। এটা দিলেন, কি হবে, এইগুলো এই যেখানে যেখানে আপনি অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করেছেন সেখানে এই যে এই ছবিগুলি চলে আসবে, তাই না? ধরেন আপনি এখানে কিছু করেছেন, পেন টুল নিয়ে এইভাবে কিছু আঁকছেন, তাই না? এটাতে আপনি এটা অ্যাপ্লাই করে দেন, যেখানে যেখানে অ্যাঙ্কার পয়েন্ট ছিল সেই পয়েন্টগুলোতে এই যে চিহ্নটা চলে আসছে। তো প্যাটার্নটা মূলত এমনভাবে তৈরি করা হয় যেটা আপনি যেভাবে তৈরি করলেন, যেখানে যে ডিজাইনটা রাখছেন সেটা সেভাবে অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? দেখেন এটাতে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম, এটা অ্যাপ্লাই করে দিলাম, হচ্ছে না? হ্যাঁ, হয়েছে, ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে আসলে এমন প্যাটার্ন ব্রাশ তৈরি করা যায়। অনেক ধরনের ব্রাশ আছে, আপনি দেখে নেবেন কোনটা আসলে অ্যাপ্লাই করলে কীভাবে হয়, ঠিক আছে? প্রত্যেকটা মজার ব্রাশ আছে এখানে, এটা অনেক আছে, তাই না? এ ধরনের তাই না? এ ধরনের ব্রাশগুলো আসলে খুবই সুন্দর, ঠিক আছে? হ্যাঁ, নাইস, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আপনারা দেখবেন এগুলো কীভাবে অ্যাপ্লাই হয়। তো সবকটা ব্রাশ আমরা দেখলাম, তাই না? উইন্ডো থেকে ব্রাশেস, সেখানে আমরা দেখলাম যে কি ক্যালিগ্রাফিক, স্ক্যাটার, আর্ট ব্রাশ, ব্রিস্টেল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ।
তো এই ছিল মূলত আমাদের ইলাস্ট্রেটরের ব্রাশগুলো। ঠিক আছে, আচ্ছা, তারপর আছে মেকিং কাস্টম ব্রাশ। আপনি কাস্টম ব্রাশ কীভাবে তৈরি করবেন, মানে এগুলো তো আমরা যে ব্রাশগুলো ছিল সেগুলো আমরা ইউজ করেছি। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি ব্রাশ কীভাবে তৈরি করবেন, সেটা কীভাবে সম্ভব, তাই না? ধরি আমি দেখাচ্ছি কীভাবে ব্রাশ তৈরি করা যায়। ঠিক আছে, নোট নিয়ে নেন যে আপনি ক্রিয়েটিং কাস্টম ব্রাশ, আপনি ব্রাশ কীভাবে তৈরি করবেন। আপনি ফার্স্টে আপনার ডিজাইনটা করলেন, সেটা একটা অবজেক্ট দিয়ে হোক বা একাধিক অবজেক্ট দিয়ে হোক, তাই না? মেক ইউর ডিজাইন, দেন সিলেক্ট ইউর ডিজাইনটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে ব্রাশ, তাই না? উইন্ডো থেকে ব্রাশ, দেন সিলেক্ট ইউর ডিজাইন, দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ টু দ্য ব্রাশ প্যানেল, তাই না? ড্র্যাগ অ্যান্ড ড্রপ টু দ্য ব্রাশ প্যানেল। যখন আপনি ডিজাইনটা ক্রিয়েট করে সেটাকে টেনে নিয়ে ব্রাশ প্যানেলের ভিতর রেখে দিচ্ছেন, তখন সে আপনাকে একটা অপশন দিচ্ছে যে ব্রাশ, কোন ব্রাশটা তৈরি হবে এটা দিয়ে। কারণ আমরা জানি যে 5 ধরনের ব্রাশ তৈরি করা যায়, তাই না? ক্যালিগ্রাফিক, স্ক্যাটার, আর্ট ব্রাশ, 5 ধরনের ব্রাশ তৈরি করা যায়। সো আপনি এই ব্রাশটা দিয়ে কোন ধরনের ব্রাশ তৈরি করবেন। দেখা যাচ্ছে এখানে কি স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ আর প্যাটার্ন ব্রাশ, ওই ক্যালিগ্রাফিক ব্রাশটা হবে না, তাই না? ব্রিস্টেল ব্রাশটা হবে না। তাহলে কি এই ব্রাশটা দিয়ে স্ক্যাটার ব্রাশ তৈরি করা যাবে, আর্ট ব্রাশ তৈরি করা যাবে আর প্যাটার্ন ব্রাশ তৈরি করা যাবে। আপনি কোনটা তৈরি করবেন? তাহলে আমি স্ক্যাটার ব্রাশই তৈরি করবো। স্ক্যাটার ব্রাশ দিয়ে ওকে দিলাম, তাই না? তারপর কি স্ক্যাটারিংয়ের সেই সেটিংসটা চলে আসে। আপনি চাইলে এখন সেটিংস করতেও পারেন, নাও করতে পারেন, আপনি ওকে দিয়ে দিলেন। আমি এখন করবো না, দরকার পরে করে নিব, ঠিক আছে? দেন এটা আমি ডিলিট করে দিলাম। এখন ব্রাশ টুলে গিয়ে এই আপনার তৈরি করা ব্রাশটা আপনি অ্যাপ্লাই করেন, দেখেন সেটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তাই না? এখন যদি আপনার এটাকে স্ক্যাটারিং করার প্রয়োজন পড়ে বা আরও এটার অপশনগুলি করার প্রয়োজন পড়ে, এখানে আপনি ডবল ক্লিক করেন, তাই না? তারপর আপনি এখান থেকে প্রিভিউটা অন করে এটার সাইজ ছোট বড়, তাই না? এটার সাইজ ছোট বড় করতে পারেন, এটার স্পেসিংটা কেমন হবে সেটা দেখা দিতে পারেন, কতটুকু স্কেটার হবে, ছড়াবে কতটুকু, তাই না? এই বিষয়গুলো দেখে দিতে পারেন। তো এই হচ্ছে বিষয়গুলো আপনি ইউজ করতে পারেন, তাই না? হ্যাঁ, দুটো এই যেভাবে অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। তারপর ধরেন একটা টেক্সট লিখলাম, কন্ট্রোল শিফট ও দিয়ে টেক্সটটাকে আউটলাইন করলাম। এখন কি হলো, এটা একটা অবজেক্ট হয়ে গেল, তাই না? আচ্ছা, সো কি করব, এটি আমার ডিজাইন, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ টু দ্য ব্রাশ প্যানেল, টেনে নিয়ে ব্রাশ প্যানেলের ভিতর ছেড়ে দিলাম। এখন বলছে এটা দিয়ে আমি কি ব্রাশ তৈরি করব। আমি চাচ্ছি এটা দিয়ে আমি একটা আর্ট ব্রাশ তৈরি করব। আর্ট ব্রাশে চলে গেলাম, ওকে দিলাম, ঠিক আছে? অপশন চলে আসলো, অপশন আপনি পরবর্তীতেও ইউজ করতে পারেন। আমি ওকে দিয়ে দিলাম। এখন কি, আপনি ব্রাশ টুলে চলে যান, ব্রাশ টুলে চলে গিয়ে যেভাবে ড্র্যাগ করছে সেভাবে লেখাটা হচ্ছে, তাই না? হ্যাঁ, ব্রাশ টুলে গিয়ে যেভাবে আপনি দাগ দিচ্ছেন সেভাবে ব্রাশটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এটা যে কোনো কালার দিয়ে করা যাবে, জাস্ট স্ট্রোকের কালারটাকে আপনি চেঞ্জ করে দেন, সেটা সেভাবে হয়ে যাবে। এটাকে কালারটা করে নিয়ে ওভাবে অ্যাপ্লাই করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তো যে কোনো ধরনের ব্রাশ আমরা তৈরি করতে পারি, তাই না? তারপর আছে আমাদের ব্রাশ টুলের পর আছে ইউজিং ট্রান্সপারেন্সি বিষয়টা দেখি। উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, যেটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F10,
হ্যাঁ, এখানে কি হয় দেখেন, কোনো আমি দেখাচ্ছি ফাইল থেকে প্লেস, কোনো একটা ছবি নিয়ে আসলাম, এটাকে ট্রান্সপারেন্সি করার জন্য কি করতে হয়, আমাকে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে যেতে হয়, যেখানে অপাসিটি নামে একটা বিষয় আছে। এটাকে যখন আমি কমিয়ে দিচ্ছি ছবিটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, যত পার্সেন্ট কমাবো তত পার্সেন্টে সেটার অপাসিটিটা কমে যাবে। ঠিক আছে, হচ্ছে ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি থেকে এটাকে কমানো যায়। তারপর ব্লেন্ড মুড নামে একটা কথা আছে, যে ব্লেন্ড মুডটা আসলে কি, এখানে আপনাদের মডিউল আছে ব্লেন্ড মুড। এটা কি হয়, আমরা ফটোশপে দেখেছিলাম যে ব্লেন্ড মুড বা লেয়ার মুড অ্যাপ্লাই করে, তাই না? সেখানে কি হতো যে একটা ছবির উপর নিচে একটা ছবির লেয়ার থাকতো, তার উপরে কোনো একটা লেয়ার নিয়ে সেখানে যখন আপনি কোনো কালার বা কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছেন, তখন কি হতো, সেটাকে যদি আপনি মুড লেয়ার থেকে লেয়ার মুডগুলোকে চেঞ্জ করে দিতেন, তখন সেই কালারটা বা সেই গ্রেডিয়েন্টটা নিচের ছবির সাথে মিক্স হয়ে মাল্টিপ্লাই হয়ে বিভিন্নভাবে কালারের মুডগুলোকে চেঞ্জ করতো, তাই তো? হ্যাঁ, সেই বিষয়টা ফটোশপে ছিল, এখানে সেম ঠিক সেভাবে হবে, বাট ওখানে কি হতো, লেয়ার নিয়ে আমরা কাজগুলো করতাম, যে নিচে থাকতো আমার ছবিটা আর উপরে আমার কালার বা গ্রেডিয়েন্টটা। তারপরে যখন আমি মুডগুলোকে চেঞ্জ করতাম, তখন ছবির উপর বিভিন্ন ধরনের ইফেক্ট চলে আসতো, কালারের বিভিন্ন মুড চলে আসতো। তো এখানে কিভাবে হবে, এখানে ছবি আছে, ভালো কথা, আমি তার উপর একটা রেক্টেঙ্গুলার নিলাম, ঠিক এই মাপের একটা রেক্টেঙ্গুলার নিলাম, যেখানে আমি একটা সলিড কালার দিলাম, যে কোনো কালার হতে পারে, এটাই দিলাম। ওকে, এবার কি হবে, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, তাই না? এই ছবি দুটো আমার সিলেক্ট করে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি থেকে যখন আমি মুডগুলোকে চেঞ্জ করব, ডার্কেন, দেখেন অন্য একটা ইফেক্ট চলে আসলো। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে যে ব্লেন্ডিং মুড যখন আমি চেঞ্জ করছি, মুডগুলো চেঞ্জ হচ্ছে। আপনি মাল্টিপ্লাই দেন, দেখেন আরেকভাবে আসছে, তাই না? ওভারলে দেন, অন্যভাবে দেখাচ্ছে। ডিফারেন্স দেন, এক এক মুডে এক একভাবে দেখাচ্ছে, যে কাজগুলো আমরা ফটোশপে করে আসতাম। বাট কি হচ্ছে, ফটোশপে একটা সিলেক্ট করে আমি আপ ডাউন অ্যারো দিয়ে করতে পারতাম, তাই না? এখানে ডাউন অ্যারো দিলে হবে না, এখানে ডাউন অ্যারো দিলে ছবিটা নিচে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কী করতে হবে, এখান থেকে আপনি ধরে এখান থেকে মুডগুলোকে বিভিন্নভাবে চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ব্লেন্ড মুডের কাজটা। তারপর আসি যে মডিউল আছে, দেখেন ক্রিয়েটিং অ্যান অপাসিটি মাস্ক, এটা কেমন হয়। একটা ফন্ট লিখলাম, কন্ট্রোল শিফট ও দিয়ে এটাকে আউটলাইন করে দিলাম, তারপরে অল্ট্রা ধরে এটাকে কপি করে নিচে একটা কপি করলাম। ঠিক আছে, এবার এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল আর হরিজন্টাল করে এটাকে রিফ্লেক্ট করে দিলাম, তাই না? ওকে, ঠিক আছে, এটা একটা রিফ্লেক্ট নিলাম। এবার আমি যাচ্ছি এটাকে অপাসিটি মার্কস করব, দেখেন কিভাবে করি। আমি আরও জুম করে নিলাম, জুম করে রেক্টেঙ্গুলারে গিয়ে আমি এই মাপের একটা রেক্টেঙ্গুলার নিলাম, বোঝা যাচ্ছে বিষয়টা? হ্যাঁ, তারপরে কি করলাম, এইখানে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, ডিফল্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, বাট গ্রেডিয়েন্টটা এভাবে অ্যাপ্লাই হয়েছে, আমি যাচ্ছি এভাবে দিব। গ্রেডিয়েন্টে চলে যাই, গ্রেডিয়েন্টে গিয়ে আমি এটা এভাবে অ্যাপ্লাই করতে চাচ্ছি। আচ্ছা, এভাবে অ্যাপ্লাই করলাম। এখন দেখেন যেটা বিষয়টা হচ্ছে যে অপাসিটি মাস্কিংটা মূলত কীভাবে কাজ করে। ফটোশপে আমরা মাস্কিং দেখেছিলাম, যেখানে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো কালার দিয়ে মাস্ক কাজ করে। হোয়াইট অংশটুকু বা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করার মাধ্যমে ইরেজ হয়, আর হোয়াইট কালার অ্যাপ্লাই করার মাধ্যমে ইরেজ অংশটুকু দেখা যায়, তাই তো? এখানে দেখেন এভাবে কাজ করবে, এই কিছু অংশ হোয়াইট, কিছু অংশ ব্ল্যাক। এবার আমি এই দুটাকে সিলেক্ট করে, কি সিলেক্ট হয়েছে, নিচে আমার টেক্সটের আউটলাইনটা আর উপরে আমার গ্রেডিয়েন্টের অবজেক্টটা, তাই না? এই দুটো অবজেক্ট সিলেক্ট করে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এখান থেকে আমি মেক মাস্ক করে দিলাম, এখন দেখেন কি হয়েছে, এই হচ্ছে মাস্ক। এবার আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, তাই না? যেভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছেন সেভাবে নিচের অংশটুকু হচ্ছে। আপনি যদি চান যে এটা করবেন, গ্রেডিয়েন্টে চলে যান, গ্রেডিয়েন্টে গিয়ে যেটা ব্ল্যাক অংশটা সেটার অপাসিটিটা আপনি 0 করে দেন, তাই না? ব্ল্যাকটাকে 0 করে দেন,
এবার দেখেন আপনি গ্রেডিয়েন্ট যখন অ্যাপ্লাই করছেন, তাই না, যতটুকু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে ততটুকু অংশ কালোর পরিমাণটা সাদা হয়ে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, হ্যাঁ। তো এই ধরনের একটা কাজ অপাসিটি মাস্ক বলা হয়, এটা করা হয়ে থাকে যে এই অংশটুকু। ইলাস্ট্রেটরে ফটোশপে যদি এই কাজটা করতে হতো তাহলে কি করা হতো, টেক্সট নিয়ে টেক্সটকে রাস্টারাইজ করে সেটাকে সফট ব্রাশ দিয়ে যদি আমরা এখান থেকে মুছে দিতাম তাহলে এই ধরনের একটা ইফেক্ট চলে আসতো, তাই না। বাট এখানে এই অপাসিটি মাস্ক করার মাধ্যমে ইফেক্টটাকে আসলে নিয়ে আসা যায়। বুঝা গেছে? আমি একটা ছবির উপর করে দেখাচ্ছি। এগুলো ডিলিট করে দেই, ফাইল থেকে প্লেস, এই ছবিটাই নেই। ঠিক আছে, এটা আমি ঠিক এভাবে একটা রেক্টেঙ্গুলার নিলাম, যেখানে আমি ডিফল্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এবার এই দুটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্ক, তাই না, মেক মাস্ক দেওয়ার পর আপনি যখন মাস্ক করছেন সেভাবে এটা মাস্ক হচ্ছে, তাই না, যতটুকু জায়গা। আর আপনি যদি গ্রেডিয়েন্টের একটা পাশ ট্রান্সপারেন্ট করে দেন, 0% দিয়ে দিলাম, এখন ওভাবে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে, তাই না, যেখান থেকে আপনি ড্র্যাগ করছেন সেখান থেকে ততটুকু জায়গা হচ্ছে। আপনি চাচ্ছেন এখানে রেডিয়াল না লিনিয়ার, আপনি রেডিয়াল দিবেন, তাই না, সেক্ষেত্রে কী হবে, এই ধরনের ইফেক্ট দেখাবে। হ্যাঁ, এই ধরনের একটা কাজ ইলাস্ট্রেটরে করতে হলে আসলে কীভাবে করতে হবে, তাই না। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি ইফেক্টস অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স প্যানেল। ইফেক্টগুলো যদি আমরা একটু দেখতাম, যেখানে আমাদের ইফেক্ট মেনুতে আছে, ধরে আমি একটা রেক্টেঙ্গুলার রাখলাম, এটা একটা কালার দিলাম, ঠিক আছে। তো দেখেন ইফেক্ট মেনুতে কি কি আছে, 3D। 3Dটা আমরা আজকে দেখবো না, কারণ 3D নিয়ে আমাদের আলাদা একটা ক্লাস হবে, যেখানে 3Dর অপশানগুলো ডিটেলস দেখানো হবে, যেটা আপনারা পাবেন এর পরের ক্লাসটাতেই। আজকে ক্লাস 7, ক্লাস 8-এই 3D ইফেক্টস নিয়ে একটা আমাদের টপিকস আছে, সেখানে 3Dটা আলোচনা করা হবে। তো আজকে 3Dটা আমরা নাই দেখলাম, 3Dর পরেরগুলো দেখি কি আছে। এখানে কনভার্ট টু শেপ, তাই না, ইলিপস, আমি রেক্টেঙ্গুলার রেখেছি, এটাকে আমি ইলিপস করে দেব, তাই না, এটাকে আমি ইলিপস করে দেব। কিভাবে হয় দেখেন, এটা সিলেক্ট আছে, দেন ইফেক্ট থেকে 3D কনভার্ট টু শেপ ইলিপ, কী হলো, সেটা একটা প্রিভিউ দেন, এটা একটা ইলিপ হয়ে গেল, তাই না। এখান থেকে আপনি এটার কত পিক্সেল নিয়ে হবে, উইড হাইট এভাবে বলে দিতে পারেন। আপনি এখানে 18 আছেন, আপনি দেন 25, তাই না, এভাবে একটা ইলিপ হয়ে গেল। আপনি দিলেন 50, সমানভাবে দিতে হবে, ঠিক আছে, এই ধরনের একটা ইলিপ হয়ে গেল। ওকে দেন, তো কি, এটা ছিল একটা রেক্টেঙ্গুলার, করে দিলাম একটা ইলিপ, তাই না, কিভাবে, ইফেক্ট দেওয়ার মাধ্যমে, তাই না। হ্যাঁ, তারপরে কি আছে, ধরুন আমি একটা রেক্টেঙ্গুলার ইলিপ আঁকলাম, ইফেক্ট থেকে কনভার্ট টু শেপ রেক্টেঙ্গুলার, ইলিপটাকে রেক্টেঙ্গুলার করে দিলাম, ঠিক আছে। ওকে, কি হলো, এটা ধরলে শেপটা দেখাবে ওরকম যে এটা সার্কেল ছিল, বাট এটা হয়েছে কি আমার রেক্টেঙ্গুলার হয়ে গিয়েছে। হ্যাঁ, তারপরে ধরেন একটা রেক্টেঙ্গুলার আছে, এটা একটা রেক্টেঙ্গুলার,
আমি এটাকে কি করব, ইফেক্ট থেকে 3D কনভার্ট টু শেপ রাউন্ড রেক্টেঙ্গুলার, তাই না? এই কর্নারগুলো রাউন্ড হয়ে গিয়েছে, এখান থেকে আপনি কর্নার রেডিয়াস দিয়ে দিতে পারেন, রেডিয়াস ভ্যালু দিতে পারেন। এটি কি হয়েছে, রাউন্ড রেক্টেঙ্গুলার হয়ে গেছে, একটা রেক্টেঙ্গুলারকে রাউন্ড রেক্টেঙ্গুলার করে ফেললাম। এই বিষয়গুলো 3D ইফেক্টের মাধ্যমে করা যাচ্ছে। তারপরে ক্রপ মার্কটাও একটা ইফেক্ট, এটা হচ্ছে কাটিং এর জন্য। আপনি যখন একটা প্রোডাক্ট, একটা আপনার অবজেক্ট বা একটা ডকুমেন্ট যখন এটা প্রিন্টিং প্রেসে পাঠাবেন প্রিন্ট করার জন্য, তখন ধরেন একটা বিজনেস কার্ড তৈরি করেছেন, তাই না, বা একটা বুক কভার ডিজাইন করেছেন, বুক পেজ ম্যাগাজিন কভার ডিজাইন করেছেন, সেটা যখন আপনি প্রিন্টিংয়ে দিচ্ছেন তখন এই ক্রপ মার্কটা দিয়ে দেওয়া ভালো। আপনি না দিয়ে দিলেও তারা আপনার ডিজাইনটাকে ক্রপ মার্ক নিয়ে তারপর কাটিংয়ে দিবে। ক্রপ মার্ক ইফেক্টটা অ্যাপ্লাই করে, এতে কি হয়, তারা যখন সেই পেজটা এই মেশিনে বসিয়ে যখন কাটতে যায় তখন এই ক্রপ মার্কটা দেখে তারা সেই সোজাভাবে কেচিটা বা ইটা বসাতে পারে এটা কাটার জন্য, তাই না? এতে করে কাটার মাপঝোঁকটা ভালো করে দেখা যায়, সেটা ক্রপ মার্ক বলা হয়, যেটা ইফেক্ট থেকে দেওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ। তারপর আছে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ফ্রি ডিস্টোর। কি হয়, এখান থেকে আপনি একটা অবজেক্ট আঁকার পর এখান থেকে এটার চেঞ্জ করতে পারবেন। আপনি চাচ্ছেন এটা এমন না এমন হবে, ঠিক আছে, এমন হবে, দেন আপনি ওকে দেন, দেখেন ওরকম শেপ হয়ে গেল, ঠিক আছে। তারপর আরও অনেক আছে এখান থেকে, পাকার বোর্ড, টুইটস, ট্রান্সফর্ম, জিগজ্যাগ, রফেন, এক একটাতে এক এক ধরনের কাজ করবে। জাস্ট প্রিভিউ ডাউন করে দেখেন যে কি হয়ে গেল, ঠিক আছে, কমাচ্ছেন বাড়াচ্ছেন, ওকে দেন, এ ধরনের একটা ডিজাইন হয়ে গেল, তাই না? বিষয়গুলো খুব মজার, ইফেক্টের অপশনগুলো। ইফেক্ট থেকে জিগজ্যাগ আপনি ইউজ করে দেখবেন প্রত্যেকটা কোনটা দিয়ে কি হয়, প্রিভিউ অন করে দেখেন, এক একটাতে এক এক ধরনের ইফেক্ট দিবে, ঠিক আছে। হ্যাঁ, আর কি আছে, পাথের ভিতর আছে অফসেট পাথ, আউটলাইন অবজেক্ট, যেগুলো আমরা এখান থেকে দেখেছিলাম একটা অবজেক্টকে কীভাবে অফসেট পাথ করা হয়, তাই না? ইফেক্ট দিয়েও করা যায়, ওখান থেকে করা যায়। তারপর আছে পাথফাইন্ডার আমরা ক্লাসে দেখেছি যে পাথফাইন্ডারের প্রত্যেকটা অপশন, ট্রিম, ডিভাইড, মার্জ, এই কাজগুলো এখান থেকেও করা যাচ্ছে। রাস্টারাইজ, স্টাইলাইজ, এই বিষয়গুলো খুব বেশি ইউজ হয়। যে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, আমি চাচ্ছি এখানে একটা ড্রপ শ্যাডো দিব, প্রিভিউ অন করেন, দেখেন একটা ড্রপ শ্যাডো চলে আসছে, ঠিক আছে। আমি চাচ্ছি ড্রপ শ্যাডোটা এখানে না ওখানে যাবে। ফটোশপে কি হতো, এখানে একটা অ্যাঙ্গেল থাকতো, আপনি যখন অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিচ্ছেন তখন এটা ওই অ্যাঙ্গেল মতো ঘুরে যাচ্ছে, তাই না? বাট এখানে সেই অ্যাঙ্গেলের সেই অপশনটা এখানে নাই, তাই না? তাহলে এটা কীভাবে চেঞ্জ হবে, এখানে এক্স অফসেট, ওয়াই অফসেট বেস করে এটা চেঞ্জ হবে, তাই না? তো আমরা যদি একটু দেখি যে এক্স অফসেট 7 আছে, এখানে এক্স অফসেটটা যেভাবে কাজ করে, আপনি এক্স অফসেট যখন বাড়াচ্ছেন তখন শ্যাডোটা ডান দিকে যাচ্ছে, তাই না? যখন মাইনাস ভ্যালু দিবেন সেটা কি হবে, বাম দিকে যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার ওয়াই অফসেটটা যখন আপনি প্লাস ভ্যালু দিবেন, এটা প্লাস ভ্যালুতে নিচের দিকে যায় আর মাইনাস ভ্যালুতে উপরের দিকে যায়। তো এইভাবে করে আপনি তার শ্যাডোর ডিরেকশনটা আপনি চেঞ্জ করতে পারবেন, তাই না? তারপর অপাসিটি হচ্ছে, তো এটার কত পার্সেন্ট অপাসিটিতে দেখাবে। ব্লার হচ্ছে, এটা কতটুকু ব্লার হবে, যত বাড়াচ্ছেন তত ব্লার হচ্ছে, যত কমাচ্ছেন ব্লারটা তত কম হচ্ছে, তাই না? হ্যাঁ, এটাকে একটু ব্লার করে দিলে মনে হবে যে এখানে একটা শ্যাডো পড়েছে। তো এই হচ্ছে যে এভাবে একটা ছবিতে ড্রপ শ্যাডো দেওয়া যায়, ওকে। তারপর আর কি আছে, স্টাইলাইজের ভিতর ফেদার, আমরা সেটাতে ফেদার অ্যাপ্লাই করব। ফটোশপ ফেদার অ্যাপ্লাই হতো না? হ্যাঁ, এখানে আপনি যত পার্সেন্ট ভ্যালু দিচ্ছেন তত পার্সেন্ট এটা, তো সেভাবে এটা ফেদার হচ্ছে, তাই না? সাইড এজগুলো স্মুথ হয়েছে না? হ্যাঁ। তারপর আছে কোথায়, স্টাইলাইজ, ইনার গ্লো, ভেতরের দিকে একটা গ্লো ক্রিয়েট হচ্ছে, দেখা যাচ্ছে, তাই না? একটু জুম করে কাজ করি, ইফেক্ট, স্টাইলাইজ, ইনার গ্লো, তাই না? ভিতরে একটা গ্লো হয়েছে, এটার ব্লার যত দিবেন তত তত বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ, গ্লোর পরিমাণটা। সেন্টার হচ্ছে, সেন্টার থেকে হবে, এটা এইজ হচ্ছে এইজগুলোর দিকে হবে গ্লোটা, সেন্টার দিলে মাঝখান থেকে গ্লোটা দেখাবে। তারপর হচ্ছে ইফেক্ট থেকে স্টাইলাইজ, আউটার গ্লো, বাইরের দিকে একটা গ্লো ক্রিয়েট হবে, তাই না? বাইরের দিকে গ্লো হয়েছে এই কালার দিয়ে,
যেভাবে হচ্ছে। তারপর আছে রাউন্ড কর্নার, যে অবজেক্টের একটা রাউন্ড কর্নার ক্রিয়েট করবে, এই দেখেন রাউন্ড কর্নার ক্রিয়েট করেছে। তারপর আছে ইফেক্ট থেকে স্টাইলাইজ স্ক্রিবল, এটাতে কি হয়, এই ধরনের ডায়ামিটার যত বাড়াবেন কমাবেন বিষয়গুলো ততটা ছোট বড় পরিবর্তন, তাই না, বিভিন্ন বিষয়গুলো দেখা যাবে। তো এই হচ্ছে এভাবে কাজগুলো করা যায় বিভিন্ন ইফেক্ট দিয়ে। র্যাপ করবে ফ্ল্যাগের মতন, এটা সেটা, ঠিক আছে, যে ফ্ল্যাগের মতন বিষয়টা তৈরি করার জন্য এখান থেকে আপনি প্রিভিউ অন হচ্ছে না, আচ্ছা যাই হোক, অ্যাপ্লাই করে দেখা যাবে বিষয়গুলো। ঠিক আছে, এই ছিল ইফেক্টের অংশগুলো। আর কি, আবার একটা ফটোশপ ইফেক্ট দেখেন এখানে আছে, যে আমরা ফটোশপে কিছু ইফেক্ট দেখেছিলাম ফিল্টার থেকে, তাই না, সেই ইফেক্টগুলো এখানেও আছে। আপনি ইফেক্ট গ্যালারিতে চলে যান, তাই না, এটাকে একটু জুম করেন, দেখেন এখানে সেই যে ইগুলো ছিল, আমাদের ইফেক্টগুলো ছিল সেগুলো সব এখানে আছে। এটা 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 প্রত্যেকটা ইফেক্ট এখানে হবে, তাই না, কোনো ছবির উপর বা কোনো অবজেক্টের উপর সেই ইফেক্টগুলো আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই যে এই কাজগুলো হচ্ছে, এগুলো দেওয়া যাচ্ছে। আচ্ছা, এগুলো করে দেখতে পারবেন। এই ছিল ইফেক্টের বিষয়গুলো। তারপর আছে আমাদের মডিউলে মাল্টিপল ফিলস অ্যান্ড স্ট্রোকস অন এ পাথ, তাই না, এই বিষয়টা কি দেখি। ধরে আমি এখানে একটা স্ট্রোক দিব, এই কালারের দিলাম একটা স্ট্রোক, একটু বড় করে দিলাম। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই অবজেক্টটাতে কি আছে, একটা ফিল কালার আছে আর একটা স্ট্রোক আছে, আমি চাচ্ছি এখানে আরও একটা স্ট্রোক দিব, সেটা কিভাবে সম্ভব, তাই না, সেটা কিভাবে সম্ভব, সেটার জন্য আমাকে যেতে হবে উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে গেলে একটা সিলেক্টেড অবজেক্টে, এগুলো কেটে দেই, আপনার সিলেক্টেড অবজেক্টেতে কি আছে সেটা অ্যাপিয়ারেন্সে দেখা যায়, তাই না, এটার কি প্রপার্টিস আছে, যেমন এখানে কি আছে দেখেন, একটা স্ট্রোক আছে, একটা ফিল আছে, তাই না, ফিলে এই কালার আছে এখানে দেখাচ্ছে, স্ট্রোকে এই কালার আছে, কত 2pt আছে সেটাও দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমার কোশ্চেন হলো এখানে আরও একটা স্ট্রোক আসবে, সেটা কিভাবে হবে, এই স্ট্রোকটা সিলেক্ট থাকা অবস্থাতে আপনি দেখেন এখানে নিচে আছে ডুপ্লিকেট সিলেক্টেড আইটেমস, যখন আপনি এটা ক্লিক করলেন সেই স্ট্রোক আরেকটা চলে আসলো, তাই না, সেই স্ট্রোক আরেকটা চলে আসলো। ধরুন আমি বলছি এটার কালার আমি চেঞ্জ করে দিব, এটা কালার আমি ব্ল্যাক দিয়ে দিব, ঠিক আছে, অ্যাপ্লাই হয়েছে, বাট দেখা যাচ্ছে না। আমি যদি স্ট্রোকটাকে একটু বড় করি, এখন দেখা যাচ্ছে যে আরও একটা স্ট্রোক চলে আসছে ব্ল্যাক পিটিতে, বাট এখন প্রবলেম হচ্ছে যে ব্ল্যাক স্ট্রোকটা এই পিঙ্কের দোনো দিক থেকে, উপর থেকেও নিচ থেকেও এটা অ্যাপ্লাই হয়েছে। আমি চাচ্ছি যে না, এই পিঙ্কটা এভাবে আছে, তার উপর দিক দিয়ে ব্ল্যাকটা অ্যাপ্লাই হবে, সেটা কি করতে হবে, আপনি এখানে স্ট্রোকের অপশনে চলে যান, স্ট্রোকের অপশনে গিয়ে দেখেন এখানে অ্যালাইন স্ট্রোক আছে, তিনটা বিষয়, যে অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। যখন আপনি আউটসাইড দিচ্ছেন তখন সেটা বাইরে দিয়ে অ্যাপ্লাই হচ্ছে, তাই না। এবার আপনি যদি এই স্ট্রোকটাকে কমিয়ে দেন, এখানে গিয়ে, তাহলে কি ওটা ওভাবে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে বোঝা গেল যে একটা অবজেক্টে আমি দুটো স্ট্রোক দিতে পারি, তাই তো, দুটো স্ট্রোক না, আপনি যটা খুশি তটা স্ট্রোক দিতে পারবেন। আপনি চাচ্ছেন আরও একটা স্ট্রোক দিবেন, আবার এটা কি করেন, সেটা চলে আসলো। এবার এটার কালার ধরেন আপনি দিয়ে দিলেন নীল, তাই না, যেটা আপনি আউটসাইড দিয়ে দিলেন। স্ট্রোকটাকে একটু বড় করে দিতে হবে এখন, ঠিক আছে, হ্যাঁ, নীল কালারটা আমি ধরি ইয়েলো দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে যে একটা সিলেক্টেড অবজেক্টে একাধিক স্ট্রোক দেয়া যায়, তাই না, হ্যাঁ, কোথা থেকে, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স। আচ্ছা, আরেকটা বিষয় যেটা মিস করলাম, যেটা বলা উচিত ছিল, সেটা হচ্ছে ধরেন আমি স্ট্রোক নান করে দিলাম, একটা অবজেক্ট আঁকলাম, এই অবজেক্টটাতে একটা ইফেক্ট দিলাম, ইফেক্ট থেকে স্টাইলাইজ
ধরি ড্রপ শ্যাডো, এটাই দিলাম, প্রিভিউ অন করলাম। ব্লারটা অনেক বেশি আছে, ব্লারটা একটু কমিয়ে দেই। আর এটাও এভাবে আছে, একটু প্লাস ভ্যালু দিয়ে দেই। এটাকে একটু প্লাস ভ্যালু দিয়ে দিই, তাই না? ব্লারটা আরও কমিয়ে দিই। বিষয়টা এমন হচ্ছে কেন? ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, প্রিভিউ। আচ্ছা যাই হোক, আমি একটা ড্রপ শ্যাডো দিলাম, ঠিক আছে? এটা ড্রপ শ্যাডোটা ডান দিকে পড়েছে, আমি চাচ্ছি এটা ড্রপ শ্যাডোটা এই দিকে পড়বে, বাম দিকে পড়বে। এখন কি করা যাবে? আপনি এটা সিলেক্ট করে আবার ইফেক্ট থেকে স্টাইলাইজ, কোথায় ড্রপ শ্যাডো, যখন আপনি দিচ্ছেন তখন একটা ইরোর দেখাচ্ছে, তাই না? কি বলছে? দিস উইল অ্যাপ্লাই অ্যানাদার ইনস্ট্যান্স ফর দিস ইফেক্ট টু ইরেক্ট কারেন্ট ইফেক্ট, ডাবল ক্লিক টু দ্য নেম ইন ইফেক্ট দ্য অ্যাপিয়ারেন্স প্যানেল। সে বলছে যে কি এখানে একটা ইফেক্টের উপর আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করা যায় না। আপনি কোনো একটা অবজেক্টে যখন আপনি ইফেক্ট অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তখন একটা ইফেক্টের উপর দিয়ে আপনি আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আমার যদি প্রয়োজন পড়ে যে না এটাকে আমি এডিট করবো, এটাকে আমি ড্রাফট সফটওয়্যার এখানে না ওখানে দিব, তাহলে কি করা যাবে, তাই না? তাহলে যেটা করবেন সেটা দেখেন ওখানেই বলে দিচ্ছে, যখন আপনি আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করতে যাচ্ছেন এটার উপর ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো থেকে, যখন আপনি সেটাকে আবার করতে যাচ্ছেন, কোথায় স্ট্যাটাস থেকে যখন আপনি আবার ড্রপ শ্যাডো দিতে যাচ্ছেন, তখন সে বলে দেখেন টু এডিট দিস কারেন্ট ইফেক্ট, এই ইফেক্টটাকে এডিট করার জন্য ডাবল ক্লিক টু দ্য নেম অফ দ্য ইফেক্ট ইন দ্য অ্যাপিয়ারেন্স প্যানেল, অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে এটাকে এডিট করতে হবে, তাই না? আমরা চলে যাই উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স প্যানেল, অ্যাপিয়ারেন্স প্যানেলে বলেছিলাম যে, তো দেখেন এখানে যেটা ছিল যে আমি বলেছি অ্যাপিয়ারেন্স প্যানেলে কি হয়, যে একটা সিলেক্টেড অবজেক্টের ভিতরে কি কি প্রপার্টিস আছে সব এখানে দেখা যায়। যেখানে কি দেখা যাচ্ছে, স্ট্রোক স্ট্রোক নাই, ফিল আছে এই কালারে, তারপর কি আছে, ড্রপ শ্যাডো আছে, যেটা আমি ড্রপ শ্যাডো দিয়েছি এখানে চলে আসলো, তাই না? এই ড্রপ শ্যাডোটাতে আপনি ক্লিক করেন, এবার আপনি চাচ্ছেন যে না এটা এই পাশে না, সেটা ওই পাশে যাবে, সো মাইনাস ভ্যালু দিয়ে দেন। এখানে প্রিভিউটা যদি অন করেন আপনি দেখতে পারবেন, তাই না? মাইনাস ভ্যালুতে এটা ওখানে গিয়েছে, এখানেও মাইনাস ভ্যালু দেন, উপরে চলে যাচ্ছে, তাই না? যে কোনোভাবে আপনি এটাকে এখন পরিবর্তন করতে যাচ্ছেন, পরিবর্তন করতে পারছেন, ওকে দেন, সেই ইফেক্টটা এখান থেকে ওখানে চলে গিয়েছে। তো হচ্ছে বিষয়টা যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে একটা অবজেক্টে যখন আপনি ইফেক্ট দিচ্ছেন, সেটাকে আবার এডিট করতে হলে আপনাকে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে করতে হবে। তারপর ফাইনালি আমাদের মডিউলে আছে যে ক্রিয়েটিং অ্যান্ড ইউজিং গ্রাফিক স্টাইল। গ্রাফিক স্টাইল কীভাবে অ্যাপ্লাই করা যায় সেটা হচ্ছে আমরা দেখি। এই অবজেক্টটাতে আমি গ্রাফিক স্টাইল অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে উইন্ডো থেকে গ্রাফিক স্টাইল, উইন্ডো থেকে গ্রাফিক স্টাইল, যেখানে দেখেন এই যে গ্রাফিক স্টাইল অ্যাপ্লাই হলো, এটা একটা গ্রাফিক স্টাইল, এটা একটা গ্রাফিক স্টাইল, এটা একটা গ্রাফিক স্টাইল, যে ধরনের গ্রাফিক স্টাইল দিচ্ছেন সে ধরনের গ্রাফিক স্টাইল অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এমনকি শুধু এই কয়েকটাই গ্রাফিক স্টাইলই আছে না, কি আছে, উইন্ডো থেকে গ্রাফিক স্টাইল লাইব্রেরি, উইন্ডো থেকে গ্রাফিক স্টাইল লাইব্রেরি, দেখেন অনেক ধরনের গ্রাফিক স্টাইল আছে, তাই না? যেটাতে যান সে ধরনের অনেক ধরনের গ্রাফিক স্টাইল আছে। দেখেন আপনি এটা নিলেন, এই ধরনের গ্রাফিক স্টাইল চলে আসলো, এটা নিলেন এ ধরনের চলে আসলো, এটা নিলেন এ ধরনের, তাই না? এটা নিলেন এ ধরনের গ্রাফিক স্টাইল চলে আসলো। আচ্ছা, তো গ্রাফিক স্টাইল অ্যাপ্লাই করার পর গ্রাফিক স্টাইলকে আবার ভেঙে ফেলা যায়। সেটা হচ্ছে আপনার অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে এটা ভেঙে গেল, যখন রাইট ক্লিক করে আপনি আনগ্রুপ করবেন তখন কি হয় দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, গ্রাফিক স্টাইলকে এভাবে ভেঙে আলাদা আলাদা করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে বলছিলাম যে কি বিভিন্নভাবে গ্রাফিক স্টাইল অ্যাপ্লাই করা যায়, যেটা আপনি দিচ্ছেন সেভাবে গ্রাফিক স্টাইল হয়ে যাচ্ছে। অনেক ধরনের গ্রাফিক স্টাইল আছে, দেখেন এখানে আরও আছে, এগুলো যেটা দিবেন সেই ধরনের গ্রাফিক স্টাইল অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে,
অনেকগুলো আছে, আপনি করে দেখবেন যে কোনো শেপের ভিতরে এই গ্রাফিক স্টাইলগুলো অ্যাপ্লাই করা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে গ্রাফিক স্টাইল অ্যাপ্লাই করার পর অনেক সময় আপনি হয়তোবা এই প্রবলেমটাতে ফেস করবেন যখন আপনি কোনো একটা সিঙ্গেল অবজেক্ট আঁকতে যাবেন, তাই না? তখন যখন এটাতে একটা কালার দিতে যাবেন তখন হয়তোবা কালার অ্যাপ্লাই নেবে না, তাই না? যদি এমনটা হয়, সবসময় হয় না, যদি এমনটা হয় তাহলে আপনি কি করবেন, এই অবজেক্টটাতে নান গ্রাফিক স্টাইলটা অ্যাপ্লাই করবেন, তাই না? উইন্ডো থেকে গ্রাফিক স্টাইলে গিয়ে এই যে প্রথমটা নান, যেটা ডিফল্ট গ্রাফিক স্টাইলটা অ্যাপ্লাই করলে কি হবে, তখন আপনি এটাতে আবার যে কোনো কালার বা তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই এখন এই কালারটা অ্যাপ্লাই করা যাচ্ছে। তো এই হচ্ছে গ্রাফিক স্টাইল, আমরা কোনো অবজেক্টে অ্যাপ্লাই করতে পারছি এবং সেটাকে ভাঙার জন্য, তাই না? এই গ্রাফিক স্টাইলটাকে যদি আমার ভাঙতে হয়, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব, রাইট ক্লিক করে আনগ্রুপ করব, এটা সব আলাদা আলাদা হয়ে গেল।